দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন অর্থাৎ 31 ডিসেম্বর একটা রেভিলেশন হতে যাচ্ছে, জুলাই রেভিলেশন নামে। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। ছাত্র সমন্বয়কদের এই যে কথাবার্তা, এই যে সমাবেশ, তার সঙ্গে আসলে সরকারের সম্পৃক্ততা কতটুকু? আমরা মনে করি অবশ্যই সম্পৃক্ত আছে। ছাত্র সমন্বয়করা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে ঘোষণা দিয়েছে এবং তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নানান ধরনের প্রচারণা চালিয়েছে, তাতে যে বক্তব্যকে আমরা পেয়েছি, তারা বলছে যে এই মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে 31 তারিখে সমন্বয়কদের শেষ দিন হতে চলেছে। 31 তারিখে সমন্বয়করা ধ্বংস হতে চলেছে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, আপনারা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক এই বিষয়টি উচ্চারিত হচ্ছে, নানানজন নানান মত প্রকাশ করছে। আসলে কি ঘটবে 31 ডিসেম্বর? প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন অর্থাৎ 31 ডিসেম্বর একটা রেভিলেশন হতে যাচ্ছে, জুলাই রেভিলেশন নামে। ছাত্ররা এই দিন একটি ইশতেহার ঘোষণা করবেন, কারণ বিপ্লবী সরকার হবার কথা থাকলেও হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত করলেও এই সরকার কার্যত বিপ্লবের কোনো চিন্তাকে ধারণ করেনি বা বিপ্লবকে এখন পর্যন্ত সফলভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেনি। এখন পর্যন্ত সচিবালয়ে আগুন ধরছে, মানুষ আতঙ্কে থাকছে। এখন পর্যন্ত পুলিশের যেসব কর্তারা আমাদের ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হয়নি, তাদের বিচারও সেভাবে শুরু হয়নি। প্রসিকিউশন বলছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিচারে আমরা কাজ করছি, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এই কাজটি আমাদের না, রাষ্ট্রের। এখন পুলিশ যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, পুলিশ কেন পুলিশকে ধরছে না? যদি আমি সোজা বাংলায় বলি, পুলিশ কি পুলিশকে ধরবে? বা পুলিশের সঙ্গে হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, তাদের মধ্যে কি একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব আছে? তো ধরেন 2000-এর বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে শেখ হাসিনার হাতে জুলাই অভ্যুত্থানে। যদি আমরা হিসেব করি প্রতিটা হত্যা একজনও পুলিশ জড়িত থাকে, তাহলে 2000 নিঃসন্দেহে হত্যা মামলার আসামি এবং 20,000-এর অধিক আহত হয়েছে। এখন আমরা হিসেব করি যদি 20,000 আহত হয়, তাহলে 20,000 জনকে কারা আহত করেছে? আরও 20,000 জন পুলিশ বা সরকারি দলের গুন্ডা পান্ডারা। কিন্তু সরকারি হিসেবে আমরা কি দেখছি? কতজন গ্রেপ্তার? তার মানে জুলাই অভ্যুত্থান ঝিমিয়ে পড়েছে, স্থিমিত হয়ে গেছে। এর কারণ কি আসলে? কারণ হলো আমাদের অভ্যুত্থান বা আমাদের ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্ররা লিড দিয়েছিল এই আন্দোলনে, সেখান থেকে মাত্র 3 জন সমন্বয়ক তারা সরকারের উপদেষ্টা হয়েছেন, আর বাকি যারা হয়েছেন তারা এই অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে ছিলেন না। কেউ কেউ বিপক্ষেই ছিলেন, কিন্তু পক্ষের শক্তির মধ্যে আমরা খুব একজনকে দেখি না। তবে শেষ দিকে আমরা আসিফ নজরুলকে দেখেছি, তিনি পক্ষে নেমেছেন। এখন প্রশ্ন হলো, যারা এই আন্দোলনকে সমর্থন করেননি বা এই আন্দোলনের রাজপথে ছিলেন না, বা যারা এই আন্দোলনের নেপথ্যেও ছিলেন না, তারা যদি রাষ্ট্রের উপদেষ্টা হন, সেক্ষেত্রে তারা কি এই অভ্যুত্থানকে লালন করবে বা এই স্পিরিটকে ধারণ করবে? আমরা সহজ বাক্যে বলতে পারি না। 5 মাস শেষে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের টনক নড়েছে যে হায় হায় আমরা কী করলাম, এই রাষ্ট্র তো এইভাবে চললে দিন শেষে আমরা মারা পড়ব। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা যারা রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন গুপ্ত হত্যার শিকার হয়েছে। অনেকের কাছে চিঠি যাচ্ছে, বাড়ির সামনে মৃত্যুর পরোয়ানা যাচ্ছে, কিন্তু রাষ্ট্র আমাদের নিরাপত্তা বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারছে না। তো সব কিছু মিলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদরা প্রেস কনফারেন্স করে বলেছেন তারা 31 তারিখে মানে 31 ডিসেম্বর তারা যেখান থেকে এক দফা দিয়েছেন সেই শহীদ মিনারে বাংলাদেশের সকল আপামর জনতাকে আসতে বলছেন। তারা বলছেন সচিবরা আসবেন, মানে আমলারা আসবেন। তারা বলছেন পুলিশ আসবেন, ছাত্র আসবেন, শিক্ষক আসবেন, বিভিন্ন পেশাজীবী যেই ক্ষেত্রে ছিলেন, যারা এই জুলাই আন্দোলনে ছিলেন, পক্ষে ছিলেন, তারা প্রত্যেকে আসবেন এবং সবাইকে নিয়েই তারা ইশতেহার ঘোষণা করবেন। কেমন হবে বাংলাদেশ? এই সংবিধান থাকবে কি থাকবে না? এই সংবিধান স্থগিত হবে? রাষ্ট্রপতি থাকবেন? এবং সংস্কার পদ্ধতি কোন প্রক্রিয়া আগামী সব কিছু মিলে তারা একটা ইশতেহার তৈরি করেছেন, যেটি তারা ঘোষণা করবেন 31 ডিসেম্বর, যেটাকে তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন। এখন আমাদের আজকে এই 5 মাস শেষে এসে টনক নড়ল কেন? আমরা দেখলাম আমাদের অনেক ছাত্ররা যারা আন্দোলনের সামনে লিড দিয়েছেন তারা উপদেষ্টা হয়ে খুশি হয়ে গেছেন, প্রোটোকল পেয়েছেন, দামি মন্ত্রণালয় পেয়েছেন,
নিজেদের লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাবার চেষ্টা করেছেন। অনেকে অভিযোগ করছেন সুবিধাও আদায় করেছেন। কিন্তু দিন শেষে আমরা দেখলাম আমাদের আন্দোলন, এই অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে, বিপ্লব ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি পুলিশের মধ্যে ঝিমিয়ে পড়া। আমরা দেখছি যারা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তারা আবার দায়িত্বে ফিরে এসছেন, বিচার নিভৃতে কাটছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া এক প্রকার থেমে যাচ্ছে। আমরা দেখছি আওয়ামী লীগ আবারও মাঠে সরব হচ্ছে বিভিন্ন ছদ্মনামে। তারা বিভিন্ন লীগ বাহিনী সেজে তারা মাঠে অরাজকতা সৃষ্টি করছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয় তারা আগুন দিয়েছে। এরপর তারা আরও ভয়ঙ্কর জায়গায় আক্রমণ চালাবে, আগুন দেবে, অথবা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। তার মানে আমরা কি বুঝলাম? হাসনাত আবদুল্লাহ বলছেন বিগত 16 বছর ধরে ভারত বাংলাদেশে যে প্রক্রিয়াকে ইনস্টল করেছে সেই প্রক্রিয়া এখন রাষ্ট্র চলছে। তারা বলছেন মানুষ ভোট দিতে পারেনি, গত 3 টার্ম এদেশের জনগণ ভোট দিতে পারেনি, সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হবে। এবং মুজিববাদীরা, আওয়ামী লীগ বা বাকশাল যেভাবে ক্রমান্বয়ে এই রাষ্ট্রকে ধ্বংস করেছে সেখান থেকে রাষ্ট্রকে তুলে ধরার চেষ্টা করা হবে। এবং আমি যদি তাদের বক্তব্যে যেটা বুঝতে পেরেছি, আমার যে ধারণা, তারা যে প্রক্লেমেশন ঘোষণা করবে বা যে রিভলিউশন তারা ঘোষণা করবে, এক কথায় তারা যে ইশতেহার ঘোষণা করবে সেখানে সংবিধানকে তারা স্টপ করে দিতে পারে। এবং রাষ্ট্রের ভেতরে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে এই প্রক্রিয়াগুলোকে থামাতে ছাত্রদের এর বিকল্প কোনো পথ তারা হয়তো খুঁজে পাচ্ছেন না। কারণ দিন শেষে যে কথাগুলো আমরা এতদিন ধরে বলে এসেছি এবং বারবারই বলেছি যে এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না, এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না, দিন শেষে তারা বুঝতে পারছে আসলে রাষ্ট্র ব্যর্থ হতে যাচ্ছে, রাষ্ট্র সফলতার দিকে যাচ্ছে না। দিন শেষে তারা বুঝতে পারছে তাদের জনপ্রিয়তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দিন শেষে তারা বুঝতে পারছেন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তাই এই 31 ডিসেম্বর হবে তাদের জনপ্রিয়তার যাচাইয়ের আরেকটি দিন। তারা সবাইকে আহ্বান করেছেন শহীদ মিনারে আসার জন্য। তারা দেখতে চান আসলে কারা আসে, তারা দেখতে চান তাদের প্রতি জনগণের আস্থা আছে কিনা, তারা দেখতে চান তারা যে রাজনৈতিক দলটা করবে তাদের এই দলের প্রতি মানুষের আস্থা থাকবে কিনা। সব কিছু মিলে আমার কাছে এই বিষয়টাকে পজিটিভ মনে হচ্ছে, কারণ তারা জনপ্রিয়তার যাচাই রাখার চেষ্টা করছেন। আবার অন্যদিকে আমাদের বহু সাংবাদিকরা এমন অভিযোগ করেছেন যারা এই অভ্যুত্থানের জন্য দীর্ঘ 15 বছর কাজ করেছেন, মানুষকে জাগিয়ে তুলেছেন, সেই সব সাংবাদিকরা যারা প্রবাসী আছেন, দেশে আছেন, যে যেই প্রান্তে আছেন, তারা অভিযোগ করেছেন যে 6 মাস তারা এই আন্দোলনটাকে, মানে এই বৈষম্য বিরোধী বা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখবেন, এরপর তারা প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে মাঠে নামবেন। কারণ এই সরকারকে 6 মাস ধরে যত রকম পরামর্শ দেওয়া হয়েছে, যতগুলো প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, যত রকম সুপরামর্শ দেওয়া হয়েছে, সরকার সেই দিকে হাঁটছে না। বরং সরকার প্রথম আলো ডেইলি স্টার ঘরানার একটা টিম নিয়ে, অর্থাৎ ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশে বসিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্নকে ব্যর্থ করছে। আমি নাম বলবো না, হয়তো আপনারা খুব শীঘ্রই দেখবেন। অনেকেই অভিযোগ করেছেন যে এই রাষ্ট্রের জন্য তারা যে মাসুল দিয়েছেন, তারা যে দেশ ছেড়েছেন, প্রবাসী হয়েছেন, পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এবং শেষ পর্যন্ত যে অভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থানের ফলাফল আসলে আমাদের জন্য এখন পর্যন্ত কোনো সুখকর কিছু দেখি না। শুধু হাসিনা মুক্ত বাংলাদেশকেই আমরা দেখছি, কিন্তু সেই দেখছি এখনো 72 জন সচিবের মধ্যে আওয়ামী লীগের 36 জন সচিব বসে আছে। এখনও দেখছি আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সচিবালয় আগুন ধরে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো কারণ আমরা খুঁজে পাই না। রাষ্ট্র যে একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে তার সব রকম আলামত আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন রাষ্ট্র গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। তার প্রধান কারণ হলো এই সরকার ক্ষমতায় গ্রহণের পর প্রথম দিকে যেভাবে দখলদার বাহিনীকে বা ফ্যাসিস্টকে ধরপাকড় শুরু করেছে, দিন যত গড়াচ্ছে এটা স্থগিত হয়ে যাচ্ছে, এটা স্লো হয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ একটার পর একটা অপারেশন করছে, কারণ আওয়ামী লীগ এখন দেশে আবার ঠিক দাঁড়িয়ে গেছে। হয়তোবা স্লোগান দিচ্ছে না, হয়তোবা মিছিল করছেন, হয়তো ব্যানার ফেস্টও নিয়ে রাস্তায় নামছে না, কিন্তু আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গেছে। তারা এখন এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য, নৈরাজ্য সৃষ্টির জন্য, তারপর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হত্যার বিষয় নেমে গেছে। তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? রাষ্ট্র নিচ্ছে না, কোনোভাবেই নিচ্ছে না। এক একজন উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে এই রাষ্ট্রে তাদের চেয়ে আর কেউ বেশি বুঝদার নেই, তারা যা করছে সেটাই যেন ঠিক, কিন্তু মানুষের পরামর্শ বা আমরা যারা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিচ্ছি, কোনো পরামর্শ তারা তোয়াক্কা করছে না। আমরা চাই এই রাষ্ট্রটা সঠিক পথে আগাক, হাসিনা মুক্ত হওয়ার পর বাংলাদেশ তার স্বপ্নের দিকে আগাক। আমাদের যে রাষ্ট্রের স্বপ্ন, মানে যে রাষ্ট্র আমরা চাই, যেভাবে চাই, যে ধরনের রাষ্ট্র দেখতে চাই, সেটা সফল হোক। কিন্তু সেটা হচ্ছে না যখন, তখনই আমাদের স্বপ্ন ভঙ্গের ভয়। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তাভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে, আমি এর আগেও এইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর 2 টার্মে ক্ষমতায় আছে? একটাও নাই। এদেশের মানুষ 5 বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না। তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে, সেটা হতে পারে 5 বছর, 7 বছর অথবা 8 বছর পরে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে। তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা, কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে, ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন করতেছে, চাঁদাবাজি করতেছে, এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আওয়ামী লীগ তাদেরকে ধরে আনবে। যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে, যদি মাটির নিচেও থাকে এরা, মাটির নিচ থেকে আওয়ামী লীগ ওদেরকে তুলে
কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ কি জানেন, যে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল। আমি একেবারে সত্য কথাই বলি, যে আপনি যদি আপনার এলাকার দিকে যদি আপনি একটু তাকান, যে আপনার এলাকায় 100টা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষটা সবচাইতে বেশি বদমাইশ, যেই মানুষটা সবচাইতে বেশি মস্তান, যেই মানুষটা সবচাইতে দাঙ্গা করতে পারে, যেই মানুষটা মারামারি করতে পারে, যেই মানুষটা একটু রকজটা রুক্ষ টাইপের, সে আওয়ামী লীগ করে। তো এইরকম এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা আওয়ামী লীগ করে। যদি আওয়ামী লীগের 100 জন কর্মী আপনি যাচাই করেন, 100 জনের মধ্যে 80 জন হচ্ছে ক্যাডার। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক, এখন তাকে খোঁজ দিয়ে গেছে আর একদল লোকজন। যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই, তার মা নামাজ পড়ছিল। ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে। নিঃসন্দেহে এটি একটি জুলুম, এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না। তো এইরকম জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করতেছে তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন, আমি দেখেছি, সবাই কিন্তু দেখেছে। তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল, ওই পথে যদি আবার নতুন কোনো দল যায়, সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে। আমি প্রথমেই কিন্তু বললাম, সবচাইতে টপ টেরর, সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে, সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে। আর আওয়ামী লীগ অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ। তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন, সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে 2টা কোপ দিবে। আপনি যদি একবার তার বাড়ি পোড়ান, সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পুড়িয়ে দেবে, যদি তার সেই সুযোগটা আসে। তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2 নম্বর যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে, সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে। কিভাবে জানেন? যে তারা তখন বলবে যে এই জুলাই এবং 5 আগস্ট, এই 5 আগস্টে যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনার তারা কিন্তু বিচার করবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, সেই 40 থেকে 45 বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল, 45 বছর পরেও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে। তো সুতরাং 5 তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড। তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে, তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে। এবং এই ইস্যুটার মাস্টারমাইন্ড কারা ছিল, মাস্টারমাইন্ড, এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে। এটা আমার কথা না, এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আব্দুল্লাহ, এরপরে যে রাফি, তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে, এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে। এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তখন তারা 3 নম্বর একটি ভালো কাজ করবে। সেটা কি জানেন? তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে। এবার বিশ্বাস করেন, এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে, এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না। কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে, জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে দেশে টিকে থাকা সম্ভব না। আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো। তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে? পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। যেই ভুলটা করেছিল শেখ হাসিনা, তিনি বারবার কিন্তু নিষেধাজ্ঞা করেছিল আমেরিকার বিপক্ষে। কে হচ্ছে 18 ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না। এরপরে পিটার হাসকে রাজহাঁস বলে তাকে যা নাই তাই ইচ্ছা করলেন। 2018 সালে আমেরিকা রাষ্ট্রপতির গাড়িতে হামলা করলেন। আমেরিকা কি অতই হচ্ছে বোকা মনে করেছেন? খেলনা আমেরিকা। 5 বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায়, তারা কিন্তু ফেলে দিয়েছে। তো সুতরাং আমেরিকার সাথে খেলে, যেখানে বিশ্ব যারা মোড়ল দেশ, সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি, সেই সমস্ত দেশগুলা আমেরিকার সাথে খেলে কিন্তু পারে না। আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি। আমরা না, আওয়ামী লীগ খেলতে গেছে। আওয়ামী লীগ যেমন খেলতে গেছে আমেরিকার সাথে, এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো সুতরাং এই বাসের যে কষ্ট আওয়ামী লীগ কিন্তু বুঝতে পেরেছে। সুতরাং পরবর্তী সময়ে দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, সবচাইতে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে, এবং তারা আমেরিকার সমর্থন নিয়ে তারা দেখবেন যে ক্ষমতায় আসার চেষ্টা করবে। এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি। এরপর আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে তৃণমূল নেতা কর্মী যারা আছে, এদেরকে ব্যাপক হারে মূল্যায়ন। আসসালামু আলাইকুম। 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা, সমালোচনা, টানটান উত্তেজনা, এবং সংবিধানের কবর রচনা করা হলে সরকারের কি হবে, উপদেষ্টাদের কি হবে, তারা কি থাকতে পারবে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে কিনা এই ধরনের মন্তব্যের মাধ্যমে, এবং ছাত্র সমন্বয়কদের এই যে কথাবার্তা, এই যে সমাবেশ, তার সঙ্গে আসলে সরকারের সম্পৃক্ততা কতটুকু? আমরা মনে করি অবশ্যই সম্পৃক্ততা আছে। ছাত্র সমন্বয়করা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে ঘোষণা দিয়েছে এবং তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নানান ধরনের প্রচারণা চালিয়েছে, তাতে যে বক্তব্যটি আমরা পেয়েছি, তারা বলছে যে এই মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। যেখান থেকে 1 দফা ঘোষণা করা হয়েছিল 5 আগস্টের আগে, সেখান থেকেই মুজিববাদী সংবিধানের কবর দেয়া হবে। ভালো কথা। প্রথম কথা হচ্ছে 72-এর সংবিধান
পুরোপুরি না হোক, সংবিধান তো এক্সিস্টিং রয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে সংবিধানটি পেয়েছিলাম কাটাছাড়ার মাধ্যমে হলেও রয়েছে, এবং সেই সংবিধানের অধীনেই বর্তমান অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, যদিও খুব স্বাভাবিকভাবে নেওয়া হয়নি, সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে সংবিধানের আলোকেই শপথ নিয়েছে। তাহলে সংবিধান যদি এক্সিস্টিং থেকেই থাকে, সেই সংবিধানের বিরুদ্ধে যে ধরনের শব্দ উচ্চারণ করা হচ্ছে, বা সংবিধান যদি সত্যি সত্যিই কবর দেওয়া হয়, তাহলে এই সরকারের বৈধতা কি থাকে? সরকারের উপদেষ্টারা কি চ্যালেঞ্জের মুখে পড়ে না? তারা কি তাদের স্বপদে বহাল থাকতে পারবেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তারও আগের কথা হচ্ছে, যেহেতু এই সংবিধান রয়েছে, সংবিধানকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, এটি রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে কিনা? খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানেই তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাহলে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পরে এমন কোনো সমাবেশ করার অনুমতি সরকার দেয় কিভাবে? তার মানে সরকারের এক ধরনের মৌন সমর্থন ছাত্র সমন্বয়কদের প্রতি রয়েছে, এবং ছাত্র সমন্বয়করাই এই সরকার মোটামুটি পরিচালিত করছে, এটি এখন ওপেন সিক্রেট অনেক আগে থেকেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি যদিও বলেছেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেওয়া হতে যাচ্ছে 31 ডিসেম্বর, তার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আসলেই কি নেই? শফিকুল আলম কি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলছেন এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখতে চায়, মানে বেসরকারি পর্যায় থেকে তার বক্তব্য হিসেবে দেখতে চায়। যারা এটিকে সাপোর্ট করছেন, এটি প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। সাধারণ কোনো বিষয় হতো, সাধারণ কোনো মতামত হতো, এটি অবশ্যই প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখা যেত এবং সেভাবে সরকার ওভারলুক করতে পারত। কিন্তু এটা তো সাধারণ কোনো মতামত প্রকাশ করা নয়। সমন্বয়করা যদি বলতেন, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি বলতেন যে সংবিধান বিষয়ে তাদের নিজস্ব মতামত উপস্থাপন করা হবে, তারা কিছু সাজেশন দিতে চাই, সংবিধান রাখা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে, সংবিধান সংশোধন করা হবে নাকি ছুঁড়ে ফেলা হবে, সেই ধরনের কোনো বক্তব্য তো তারা দেয়নি। তারা সরাসরি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে আসছে মাসের পর মাস ধরে, এবং স্পষ্ট করে বলছে যে 31 তারিখ এই সংবিধানের কবর রচনা করা হবে। এটা তো রীতিমতো রাষ্ট্রদ্রোহিতা। সেই রাষ্ট্রদ্রোহিতাকে সরকার প্রকাশ্যে বলছে যে না, এটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এই ধরনের কথা বলে পার পেয়ে যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই বলে আমরা মনে করি। ছাত্র সমন্বয়করা কি বলছেন আরো? তারা বলছেন জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার মধ্যে দিয়ে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে। 2024-এর গণ অভ্যুত্থান ঘিরে আমাদের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে এই অভ্যুত্থানে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে আমাদের প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করব। শব্দগুলো শুনতে খুবই ভালো শোনায়, এবং বারবার যে বিপ্লবের কথা বলা হয়, বিপ্লব এত ঠুনকো জিনিস নয়। বিপ্লবের একটা নিজস্ব চরিত্র আছে, রাষ্ট্র সংস্কার, মানুষের ভাগ্যের পরিবর্তন, এগুলো অনেক অনেক ব্যাপক বিষয়। এগুলো এত ছোট পরিসরে আলোচনা কিছু নেই। যাই হোক, আমরা যদি গণঅভ্যুত্থানই ধরে নিই, অবশ্যই গণঅভ্যুত্থান ছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হয়েছে, কোনো ভুল নেই। কিন্তু এই যে বলা হলো যে 24-এ গণঅভ্যুত্থানে মানুষ 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে রাস্তায় নেমে এসেছে, কোন মানুষ, কখন এই শব্দগুলো উচ্চারিত হয়েছে গণঅভ্যুত্থানের? কেউ কি বলতে পারবে যে স্পষ্টভাবে কেউ সংবিধান ছুঁড়ে ফেলার, 72-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে, এই ধরনের কথা কেউ বলেছে? সংস্কারের প্রশ্নও কি তখন একবারের জন্য উচ্চারিত হয়েছে? হয়নি তো। এখন নিজেদের মন মত করে এক এক ধরনের এক একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা চেষ্টা করছে। ভয়ঙ্কর বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে ছাত্র সমন্বয়করা, তারা বুঝতে পারছে না। তাদের প্রতি একটা পর্যায় পর্যন্ত আমাদের কৃতজ্ঞতা বোধ ছিল, কিন্তু সেটিকে তারা ব্যবহার করে তারা গণ অভ্যুত্থানে যে মানুষেরা নিহত হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করছেন, নিশ্চিতভাবে বলতে পারি। এবং শুধু 24-এর গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের সাথে যে বিট্রে করছেন, এই পর্যন্ত থাকলেও নানান ধরনের আলোচনা বিতর্ক আমরা করতে পারতাম, কিন্তু সেটি তো নয়। রীতিমতন মহান 71-এর যে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন তাদের সাথে বেইমানি করা হচ্ছে, তাদেরকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। এবং তারা যে বলছে যে তাদের সঙ্গে সবাই আছে, এটা গণমানুষের আকাঙ্ক্ষা, কোন গণমানুষ? কয়টি রাজনৈতিক দল তাদের এই অভিব্যক্তির সঙ্গে বা তাদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে? কোনো রাজনৈতিক দল? গুটি কয়েক ছাত্র সমন্বয়ক বা তাদের সাথে আর যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মানেই তো পুরো বাংলাদেশ নয়। বাংলাদেশকে তো কারো কাছে ইজারা দেওয়া হয়নি। যেভাবে প্রতিটি রাজনৈতিক দল এসে মনে করে যে তারা ইজারা নিয়ে নিয়েছে, এখন ক্ষমতায় যে সরকার, সেই সরকার এই ছাত্র সমন্বয়কে পরিচালিত করছে, এটি ওপেন সিক্রেট। তারাও যদি মনে করে যে তারা বাংলাদেশকে ইজারা নিয়ে নিয়েছে, বড় ভুল করা হবে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে তারা যে ঘোষণা দিচ্ছে, এই ঘোষণার মধ্য দিয়ে 71-এর শহীদদের রক্তের
সাথে বেইমানি করছে বা 71 শহীদের রক্ত কষ্ট। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমান আমাদের দেশ কোন দিকে যাচ্ছে, কি পরিস্থিতি বর্তমান দেশের, আপনারা অনেকে জানেন, নতুন করে আর কিছুই বলার নেই, আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারলেন। যাই হোক দর্শক, 31 তারিখে কি হতে চলেছে এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।